পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান দ্বিতীয় সাক্ষী আব্দুল্লাহ আল ইমরান। সাক্ষ্য শেষে তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পঙ্গুত্বের জন্য দায়ী করেন। তাদের যে সমাবেশ নতুন দল হিসাবে আমি বলবো ভালো, তবে আজকে প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারি না। বলা হচ্ছে যে এই তিনজনের এই 2 দিনে জবানবন্দি নেওয়া হয়েছে। ডিফেন্সের পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে। ভিকটিমরা তাদের কিভাবে আহত হয়েছে, কারা এর জন্য দায়ী, তারা কাদেরকে দায়ী মনে করেন, কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। কারণ 5ই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের, এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা, গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে। আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে। আমি যদি বলি এদিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। আপনার 3 আগস্ট থেকে 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বিভিন্ন এলাকায় কার্যক্রম মানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে 21 জনকে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেফতার চলছে। কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। কালকে দুটি রাজনৈতিক দলের দুটি মিটিং ছিল, একটা নতুন দলের আর একটা পুরনো দলের। একটার মিটিং ছিল শহীদ মিনারে, আর একটার মিটিং ছিল শাহবাগে। শাহবাগে ছাত্র দলের সমাবেশ হলেও এটি কার্যত আসলে বিএনপির সমাবেশ বলেই আমি ধারণা করি, কারণ সেখানে দলের প্রধান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই বক্তব্য রেখেছেন এবং তাদের বক্তব্যটাই প্রাধান্য পেয়েছে এবং তরুণদের একটা সমাবেশ, ছাত্র দলের একটা সমাবেশ হয়েছে এবং তরুণদের প্রথম ভোট মানে ধানের শীষে হোক, এরকম একটা স্লোগান দিয়ে একটা নির্বাচনী একটি প্রচারণা, বেশ চমৎকার একটা স্লোগান সেটা করেছে, মানে সামনে এনেছে। বিএনপির যে প্রস্তুতি, বিএনপির যে লক্ষ্য, তার সাথে নাহিদ ইসলাম তাদের মেলে না। তাদের যে সমাবেশ নতুন দল হিসাবে আমি বলবো ভালো, তবে আজকে প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারি না। বলা হচ্ছে যে গত বছরের ওই দিনে আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদই শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণা করেছিলেন। দেখেন, 1 বছর আগের সমাবেশের তার যে উত্তাল অবস্থা, তার যেই মানে বিশালতা, কালকে কিন্তু সেটা লক্ষ্য করা যায়নি। আমি জানি না, আমার চোখের দৃষ্টি খারাপ হতে পারে বয়স হওয়ার কারণে। আমি মানে খেয়াল করেছি যে উপর থেকে যে শর্টসগুলো, সেইগুলো আমি ছাত্র দলের শাহবাগে যেভাবে দেখানো হয়েছে, এখানে কিন্তু নিচ থেকে শর্টগুলো ছিল, উপর থেকে শর্টগুলো ছিল না। এবং কিছু কিছু শর্ট যেগুলো আসছে সেগুলি খুব নেগেটিভ ছিল, মানে মিটিংই হচ্ছিল না, দেরি করে শুরু হয়েছে, যেহেতু ভোট ছিল না এবং খুব ঘনত্ব ছিল না, কেন জানি একটু ফাঁকা ফাঁকা ছিল। তারপর নিচ থেকে তোলার কারণে কিছুটা দেখা গেছে। সব মিলে যাই হোক, আমি এটাকেও মনে করি না, কিন্তু ওই গুরুত্ব থেকে এখন দল করার পরে যে গুরুত্বটা, সেটা কিন্তু কমে গেছে। আবার খেয়াল করেন যে সেখানে তারেক রহমান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক,
এই স্লোগান যখন দিচ্ছে, তখন নাহিদ ইসলাম বলছেন মানে নতুন দল, সেখানে কিন্তু নির্বাচন নিয়ে কোনো নেই যে আমরা নির্বাচনে পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা ঝাঁপাই পড়বো, তা না। সেখানে বরং অনেকগুলো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের, তার মধ্যে অন্যতম আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারি না। তার মানে এখন যে বিদ্যমান কাঠামো আছে সেই কাঠামোই যদি নির্বাচন হয় তাহলে লাভ হবে না, বরং আবার আর এক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থান। তার মানে এক ফ্যাসিবাদ বিদায় নিছে আওয়ামী লীগ, আর যদি বিএনপি জয়ী হয় তাহলে বিএনপি হবে আর এক ফ্যাসিবাদী শক্তি, এরকমই একটা ধারণা। তবে ভোটের মাঠে তো হিসাব নিকাশ অনেকটা পাল্টে গেছে। আমি মনে করি তো জামাত অনেকখানি সামনে আগায় চলে আসছে। তারপরে চূড়ান্তভাবে তারেক রহমান নিজে যখন আসবেন, মানে নিজে যখন গ্রামান্তরে শহরান্তরে যখন নাকি ঘুরে বেড়াবেন, তখন পরিস্থিতি নিশ্চয়ই পাল্টে যাবে, তখন আর এক হিসাব হবে। যাই হোক, কিন্তু দেখেন নির্বাচন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাস, বলা হচ্ছে 8 তারিখে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। এরকম সময়েও তরুণদের দল মানে যেভাবে সরকার পতনের জন্য 1 বছর আগে তোড়জোড় করছিল এবং তাদের যে ধাক্কা, সেই ধাক্কায় সামাল দিতে পারে নাই হাসিনা সরকার, এখন কিন্তু সেই নির্বাচন করে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব বা আমাদের কর্মসূচিগুলি বাস্তবায়ন করব, সেরকম কিন্তু লক্ষণ পাওয়া গেল না। একটা ছিল নির্বাচনমুখী স্রোত শাহবাগে, আরেকটা ছিল বলা যায় নির্বাচন বিমুখ স্রোত শহীদ মিনারে। এটাই হয়তো রাজনীতি জীবনে একটা বড় সংকট ডেকে আনতে পারে ভবিষ্যতে, যেটা সাংঘাতিক, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। ইতিমধ্যে কিন্তু হতাশা বাড়ছে, এত দ্বিধা বিভক্তি, এক পক্ষ আর এক পক্ষকে অবিশ্বাস। যখন বলা হচ্ছে নতুন সংবিধান করতে হবে, তার ভিত্তিতে নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, এই কথাগুলো যখন আসছে, তখন আর যাই হোক না কেন সেখানে কিন্তু নির্বাচনের কোনো মানে আলামত পাওয়া যাচ্ছে না। কালকে 24 দফা তারা দিয়েছে, 24 দফার অনেকগুলো সেই দফাগুলো নির্বাচনী ইশতেহার হতে পারত, কিন্তু এটা নির্বাচনী ইশতেহার হয়নি। ওই যে হচ্ছে যে পুরো সংবিধান পাল্টাইতে হবে, নতুন সংবিধান করতে হবে, তার আলোকে ভোট হইতে হবে। কেন বর্তমান সংবিধানের আলোকে ভোট হবে না, কেন সংবিধানের আলোকে সুষ্ঠু নির্বাচন হবে না, আমি পরিষ্কার না। তো এই বিপরীতমুখী কালকে মনে হচ্ছে যে রিয়েল পজিশন হচ্ছে বিএনপির, আর অপোজিশন একেবারে বিপরীত মাত্রায়, সেটা হচ্ছে এনসিপি। এই অবস্থাটা সামনে, আর যাই হোক না কেন, যেখানে পূর্ণ প্রস্তুতি নিয়ে সবাই একটা শাসনতান্ত্রিক কাঠামোর মধ্যে যাবে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কমিটমেন্ট, তার কিন্তু একটা ব্যত্যয় ঘটছে। আমার আপাতত হলো এই যে আমি রাজনীতির আকাশে এখন সুবাতাস দেখছি না, বরং কালো মেঘের ঘন ঘটা দেখছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান দ্বিতীয় সাক্ষী আব্দুল্লাহ আল ইমরান। সাক্ষ্য শেষে তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পঙ্গুত্বের জন্য দায়ী করেন। তিনি ট্রাইব্যুনালকে জানান 19 জুলাই তিনি আন্দোলনে গিয়ে হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। শেখ হাসিনার নির্দেশে তার সঠিক চিকিৎসা চলছিল না। এখন ট্রাইব্যুনালে আসামি পক্ষের জেরা শুরু হবে। আদালতে উপস্থিত আছেন গ্রেফতার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মামলায় প্রথম সাক্ষী জুলাই আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন সাক্ষ্য দিয়েছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ চলছে। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এরই মধ্যে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনের আজ সাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। Yes.
স্বপ্নের রঙে ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছিল আমার পেনশন। আজ 2024 সালের এই তিনজনের এই 2 দিনে জবানবন্দি নেওয়া হয়েছে। ডিফেন্সের পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে। ভিকটিমরা তাদের কিভাবে আহত হয়েছে, কারা এর জন্য দায়ী, তারা কাদেরকে দায়ী মনে করেন, কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। পরবর্তী ধার্য তারিখ 6 এবং 7 তারিখ আছে। আমরা বাকি ধার্য তারিখে পর্যায়ক্রমে সাক্ষী উপস্থাপন করব। এই সাক্ষীরা তাদের সাক্ষ্যে কাদেরকে দায়ী করবে? এই সাক্ষীরা তাদের সাক্ষ্যে এই ঘটনার জন্য কোনো এই স্থানের শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওবায়দুল কাদের এবং শামীম ওসমানকে দায়ী করেছেন কেউ কেউ, আবার কেউ 2-1জনকে বাদ দিয়েছেন। তো সকলেই 3জনই শেখ হাসিনাকে দায়ী করেছেন। চোখ হারানোর ঘটনাটা ঘটেছে, এটাও যাত্রাবাড়িতে। নো ট্রিটমেন্ট নো রিলিজের এই ঘটনাটা, এটাও যাত্রাবাড়িতে। না, আহতটা হয়েছে বিজয়নগরে এবং পানির ট্যাঙ্কের কাছে, এবং এটা ঘটেছে একটা সম্ভবত 19 তারিখ। 19 তারিখে হচ্ছে আবদুল্লাহ আল ইমরানের ঘটনা। ওইখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। পারভিন কিভাবে একজন মুমূর্ষ রোগীকে, মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালো হবে সেটার বর্ণনা দিয়েছেন। 5 তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন। উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন, একজনের নাম বলেছেন এবং তার বিচার চেয়েছেন। শেষে পারভিন বলেছেন যে এই বিচারটা নির্বাচনের আগেই এবং এই সরকারের আমলেই দেখে যেতে চান তারা, এবং পরে রাজনৈতিক সরকার আসলে তারা বিশ্বাস পান না। এই বক্তব্যটা যদি এই বক্তব্যটা উনি এই মামলার প্রাসঙ্গিক না হয়, এটা রেকর্ড হয় নাই। জি, উনি বলেছেন যে ওনার 2 সন্তান আছে, উনি অন্তঃসত্ত্বা, এই অবস্থায় এবং অন্ধ হয়ে গেছেন, এক চোখ দেখেন। এই অবস্থায় উনি বিচার না, উনি আসলে তা না। ওনাকে যখন সাজেশন দেওয়া হয়েছে যে আপনি অসত্য কথা বললেন, তখন উনি বললেন যে আমার 2টো সন্তান আছে, একটা 9 বছর, একটা 4 বছর, তারা আমাকে দেখতে পাবে না, আর আমি অন্তঃসত্ত্বা, আমি এই অবস্থায় অর্থাৎ গর্ভ অবস্থায় কিভাবে মিথ্যা কথা বলব। 5ই আগস্ট, আজকে 4 আগস্ট, আগামীকালকে 5ই আগস্ট, ঐতিহাসিক 5ই আগস্ট 2024-এর এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের রাতের ভোট দিনের ভোট বিভিন্ন ভোটের অবসান ঘটেছিল। বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ জেগে উঠেছিল। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও মানসিকভাবে দুর্বল হয়ে গেছিল। এক শেখ হাসিনার পলায়নে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে, মাঝে মাঝে আমাদের দেখতে হয় হেলমেট পরে রাতের আধারে 15 জন একটা মিছিল দিচ্ছে, বৃষ্টির দিনে রাস্তার মধ্যে খালি রাস্তায় হঠাৎ করে একটা মিছিল, অথবা কাক ডাকা ভরে 15-20 জন দৌড়ের উপর মিছিল দিচ্ছে। আমরা বুঝতে পারি এই দেশে আওয়ামী লীগ আছে। কেন আসলে এই পরিণতি হলো? এটার জন্য দীর্ঘ ইতিহাস, অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই করছে। আর যে কোনো সাম্রাজ্যের পতন হয়,
তো পতন থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো সেগুলোকে আমরা নিচ্ছি, এই দেশের মানুষ নিচ্ছি না। 1971-এ জামাতের শত বিতর্কিত ভূমিকার পরেও আজ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী তারা মনে করে 71 সালে বাংলাদেশ বিরোধিতা জামাতের রাইট ছিল। আওয়ামী লীগ সরকার যাই করছে, যত জুলুম অত্যাচার করছে, আওয়ামী লীগের 98% কর্মীরা মনে করে শেখ হাসিনা সঠিক ছিল, তিনি যা করছেন এটা সঠিক। এই টেন্ডেন্সির কারণে বাংলাদেশ সামনের দিকে যাইতে পারে না। কথা বলছি আগামী কালকে কি ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে, টেনশন আছে। হাজার হাজার গোয়েন্দা বিভাগ, আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে, এনএসআই, ডিজিএফআই, যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকেই আগামী কালকের জন্য সচেতন। কারণ 5ই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের, এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা, গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে। আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে। আমি যদি বলি এদিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। আপনার 3 আগস্ট থেকে 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বিভিন্ন এলাকায় কার্যক্রম মানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে 21 জনকে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেফতার চলছে। কেন? গেল 2 থেকে 3 দিন আগে আমরা একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে, আর এটাকে লিড করছেন খোদ ভারতে থাকা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আমাদের সেনাবাহিনীর একজন মেজরের নামও কিন্তু কানেক্টেড হচ্ছে, যিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার স্ত্রী এসপিও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে আছেন। তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে একটা ভয় তো আছে, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ উঠতে পারে। আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে এগুলো দেখার পরে ভয়ের জায়গাটা কিন্তু থেকেই যায়। আর সবসময় আওয়ামী লীগ একটা দুঃস্বপ্ন হিসাবে এনসিপি বা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা আছেন তাদের স্বপ্নে কিন্তু বিরাজমান। আবার শেখ হাসিনার যে ডাইনি মার্কা ছবি টবি পাবলিক আঁকে, এটি দেখলে এমনি তো ঘুমের মধ্যে অনেকের ভয় লাগে। আর যারা শেখ হাসিনার এই ক্ষমতা থেকে সরাইছে বা বিভিন্ন প্ল্যানিং এ কানেক্টেড ছিল, স্বাভাবিকভাবে তারা হয়তোবা আরো একটু বেশি ভয় পায়। যাই হোক, এই ভয়কে জয় করার জন্য সারা বাংলাদেশে সরকারের বিশেষ অভিযান চলছে এবং চলবে। আগামী 5ই আগস্ট আপনারা জানেন যে জুলাই সনদ ঘোষণা করা হবে, আর এই জুলাই সনদে অনেক কিছু কানেক্ট থাকবে। আর এই জুলাই সনদ ঘোষণাকে বা উপস্থাপনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে সারা বাংলাদেশকে ঢাকা হচ্ছে। যে কোনো জায়গায় 2 জন 4 জন 5 জনের বৈশা মিটিং, গোয়েন্দা তথ্য কিন্তু চলে আসতেছে। এমনকি প্রযুক্তির মাধ্যমেও নজরদারি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যত রকমের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সবগুলো কিন্তু নজরদারিতে আছে। কেন? যেন আওয়ামী লীগ কোনোভাবে বড় ধরনের ঘটনা ঘটাইতে না পারে। আমাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সেটি মোকাবেলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সরকার। আর এছাড়া আরো বিভিন্ন জায়গাতে যে সারা বাংলাদেশ থেকে ঢাকাতে বিভিন্ন নেতাকর্মীরা ঢুকতে পারে, আওয়ামী লীগের ঢাকাতে একটা বড় ধরনের ঘটনা ঘটাবে, সে আশঙ্কা থেকে কিন্তু এই অভিযান চলমান আছে। এখন আসলে কি আওয়ামী লীগ 5ই আগস্ট কিছু ঘটাবে? আমার ধারণা এই সক্ষমতার এই মুহূর্তে আওয়ামী লীগের নাই। দেখেন নেতাকর্মী অনেক আছে, সব তলে তলে, তো তলে তলে থেকে বের হওয়ার জন্য সরকার যে হার্ড লাইনে আছে এটা সাহস করবে না। ঠিক যেই সিস্টেমে আওয়ামী লীগ সবাইকে দামাই রাখছিল, কাছাকাছি সিস্টেম কিন্তু চলতেছে। মনে হয় খুব বড় কিছু ঘটবে বা আওয়ামী লীগ এই মুহূর্তে এই ধরনের বোকামি করবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।